নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরু করছি আনন্দ সকাল। বেপরোয়া বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ জিগির থেকে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, সম্প্রতি যুদ্ধের মহড়া দিয়ে হাস্যকর আস্ফালন। এসবের মধ্যেই এবার বিএসএফকে কাঁটাতার দিতেও বাধা দিল বর্ডার গার্ড বাংলাদেশ, জানিয়ে গতকাল মালদায় তুলকালাম বেঁধে যায়। ত্রিপুরায় আবার বিজিবির সামনেই বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হলো বিএসএফকে। ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে এক অদ্ভুত বাংলাদেশ এখন প্রকাশ্যে এসে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে মুজিব খুনি মেজর ডালিম। বাংলাদেশ কি ক্রমশ আত্মহরণের দিকে এগোচ্ছে? প্রশ্ন হলো আরো যে সীমান্তে কাঁটাতার দিতে বাধা কেন? জঙ্গি অনুপ্রবেশকারী চোরাচালানকারীদের এপারে ঢুকিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা। এই নিয়ে আজকে আমাদের আনন্দ সকালের আলোচনা শুরু করব। আর আলোচনার জন্য যারা আজকে স্টুডিওতে রয়েছেন, প্রথমে পরিচয় পর্ব সারব। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, সৈকত গিরি রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তবে এই আলোচনা করার শুরুর আগে যে বিষয় আপনাদের সামনে রাখবো, যে লাগাতার যুদ্ধজিগিরের মধ্যেই এবার সীমান্তেও উস্কানি বাংলাদেশের। মালদার বৈষ্ণবনগরে সীমান্তে বিএসএফকে কাঁটাতার দিতে বাধা দিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ঠিক কি ঘটলো দেখাবো। লাগাতার যুদ্ধজিগিরের মধ্যেই আরো বেপরোয়া বাংলাদেশ। প্রথমে যুদ্ধের মহড়া, তারপর ভারত বাংলাদেশ সীমান্তে উস্কানি। এবার মালদার বৈষ্ণবনগরে সীমান্তে বিএসএফকে কাঁটাতার দিতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির বিরুদ্ধে। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে সীমান্তে দুদেশের স্থানীয়রা বাঁশ কাস্তে হাতে জমায়েত করেছে। দুপ্রান্ত থেকে উঠল স্লোগান। বৈষ্ণবনগরের সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তের এই ১০০ মিটার এলাকায় বিএসএফের তরফে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়। অভিযোগ, তাতে বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় ভূখণ্ডকে বিতর্কিত এলাকা বলে দাবি করে তারা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিএসএফ এর তরফ থেকে কিন্তু এখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। কারণ হচ্ছে এখানে কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে এই এলাকা উত্তপ্ত হয়ে রয়েছিল। বিজিবি এবং বিএসএফ কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে ১০০ মিটার এলাকা প্রায় কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। সেই এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ চলছিল। সেই সময় বিজিবির তরফ থেকে বাধা দেওয়া হয়। এটার মধ্যে প্রভোকেশন তো একটা আছেই, কারণ ওরা চাইছে প্রভোগ করতে আমাদের, যাতে আমরা এমন কিছু করে বসি যেটা ওরা চারদিকে তার একটা ফায়দা তুলতে পারে। এই যে দেখো, এত বড় রাষ্ট্র আমাদের উপরে কিভাবে অত্যাচার করছে, এ ধরনের হতে পারে। শেষ অবধি চাপের মুখে পিছু হটতে বাধ্য হয় বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির তরফ থেকে দাবি করা হয় যে ভারত যেখানে কাঁটাতার দিচ্ছে সেই সীমান্ত তাদের রয়েছে ভূখণ্ড, তাদের কিন্তু বিএসএফের তরফ থেকে ফ্ল্যাগ মিটিং করে রীতিমতো কিন্তু দেখিয়ে দেওয়া হয়, মানচিত্র থেকে দেখিয়ে দেওয়া হয় যে এই যে এলাকা সেই এলাকা কিন্তু ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ে। এটা আমাদের বাংলাদেশ বর্ডার, ওই পাশে বাংলাদেশ দেশ আছে। বাংলাদেশ দেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তার বাড়াও। এ নিয়ে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হাউ ইজ দ্য জোশ, হাই স্যার। বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বাখরাবাদ গ্রাম পোস্টে বর্ডার ফেন্সিং প্রক্রিয়া চলাকালীন হস্তক্ষেপ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয় ভারতীয় নাগরিকরা এবং বিএসএফ তাদের ভয় দেখায় এবং তাদের উপলব্ধি করে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো উপদ্রব সহ্য করা হবে না। মালদার জেলা শাসক জানিয়েছেন সমস্যা মিটে গিয়েছে, ফের কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। করুণাময় সিংহ, অর্ণ মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাস আছে। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে শুরুতেই যাব। ব্রিগেডিয়ার দাস, একের পর এক ঘটনা বাংলাদেশে আমরা দেখে যাচ্ছি। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, হিন্দুদেরকে খুন করা হচ্ছে সেখানে। সেই পরিস্থিতি, যুদ্ধের জিগির ভারতের বিরুদ্ধে, এবং এবার যে ঘটনা একেবারে এক ধাপ আরো এগিয়ে গিয়ে এই ঘটনা, সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ। প্রশ্নটা উঠছে কেন, সমস্যাটা কোথায়? দেখুন, সমস্যাটা গভীরে। বাংলাদেশের একটা ছাত্র আন্দোলন একটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শুরু হয়ে আমেরিকান ডিপ স্টেট এবং কিছু ক্ষমতালোভী মানুষদের জন্য ভারত বিদ্বেষে পরিণত হয়ে যায়।
এবং সাথে সাথে যখন এই আন্দোলনের হুজুগটা শেষ হয়ে আসে এবং বোঝা যায় যে এখন কোনো চটজলদি ইলেকশন হবে না, তখন বাংলাদেশের যারা এফেক্টেড পার্টি, যেমন ধরুন বিএনপি বা জামাত বা ছাত্ররা, তাদের মধ্যে নানান রকম প্রতিক্রিয়া হতে শুরু করে। এক দল থেকে যেতে চায় এই ভজঘট একটা জগা খিচুড়ি সরকার নিয়ে যতদিন পারে, আর আরেক দল চটজলদি ইলেকশন চাইছে। এবং তার মাঝখানে ইউনূস নিজের ব্যর্থতা এবং অক্ষমতার প্রকারান্তে বুঝিয়ে দিয়েছেন। একটি রিসেন্ট ইন্টারভিউ দিয়েছেন উনি কবির নূরকে, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিককে, এবং সেই ইন্টারভিউতে উনি বুঝিয়ে দিয়েছেন যে ওনার ওপর জোর জবরদস্তি করে লিস্ট পাঠিয়ে দেওয়া হয় এবং উনি সেটাকে সায় দিয়ে দেন। ওনার নিজস্ব সেরকম ডিসিশন মেকিং এবিলিটি নেই। এবার এইখানে এই যে বাংলাদেশে মূল্য বৃদ্ধি হচ্ছে, বাংলাদেশে নানান রকম আক্রমণ হচ্ছে, তাতে বাংলাদেশের একটা বড় জনসংখ্যা যারা গণতন্ত্র চায় তারা বুঝতে পারছে যে জামাত এবং হিজবুতে তাহরির এদের যে এজেন্ডা সেটা হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। এরা পরিষ্কারভাবে লিখে এজেন্ডা চালাচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে, এবং এদের অর্গানাইজেশনটা 30টা দেশে ব্যান। এবং সেই কারণে এখন একটা যদি যুদ্ধ জিগির করে দেওয়া যায় তাহলে সব দিক দিয়ে সুবিধা হয়। কারণ ইলেকশনটাও পিছিয়ে দেওয়া যায়, ক্ষমতায় অনেকদিন থেকে যাওয়া যায়, সাধারণ মানুষের সাপোর্টও পাওয়া যায়, মূল্য বৃদ্ধিটা কি তাৎক্ষণিকভাবে হলেও তারা ভুলে যেতে পারে হয়তো। এই আশায় এই কাজগুলো হচ্ছে। এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের বিএসএফ অতি সচেতন এবং সজাগ এবং সক্ষম ফোর্স, তারা দায়িত্বশীল ফোর্স, এবং তারা যে কাজগুলো করছে সেগুলো 1975 সালে যে আমাদের দুই দেশের জমির চুক্তি আছে তাই অনুযায়ী। কিন্তু বাংলাদেশের যে বিজিবি, তারা তাদের অর্ডারটা পাচ্ছে যেখান থেকে, সেখানে একটা আমি মৌলবাদী ছায়া দেখতে পাচ্ছি, যে যেন তেন প্রকারণে যেন একটু লড়াই লাগিয়ে দিলে ভালো হয় বা একটা যুদ্ধ বাজার গরম করতে পারলে ভালো হয়। এবার এই ক্ষেত্রে আমাদের বিএসএফ যে নিজেদের রিস্ট্রেন্ট বলি আমরা, যে ধৈর্য দেখিয়েছে এবং মানে এখন অব্দি তারা গুলি চালায়নি, এটা একটা ভালো দিক। কারণ ভারত বহু বড় শক্তি, ভারতের প্রয়োজন নেই ছোট ছোট ব্যাপারে বাংলাদেশের সাথে এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। তারা তাদের নিজেদের আভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করবার জন্য এই কাজটি করছে। এবং এরপরে একটা সময় আসবে যখন ভারতের ধৈর্যচ্যুতি হবে এবং ভারত তার যথাযথ ব্যবস্থা নেবে, সামরিক বা কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা তো ভারত অলরেডি নিয়ে ফেলেছে। এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুদ্রাস্ফীতির মধ্যে। আমরা দেখতে পাচ্ছি আরাকান আর্মি হঠাৎ করে বাংলাদেশের কোথাও গিয়ে কি মানে বাংলাদেশ চাইছে যে ভারত কোথাও গিয়ে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিকে, তার জন্য এরকম ঘটনা ঘটাচ্ছে? হ্যাঁ বটেই তো। ভারতকে উস্কানোর জন্য ভারতীয় দ্রব্য পুরানো, ভারতের ওখানকার অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীরা কলকাতা অবধি দখল করবার দিচ্ছে, যা কি তারা তো মানে আমি যখন রাজনৈতিক নেতারা এগুলো বলে আমি পাত্তা দিই না, কিন্তু যদি সামরিক কর্তারা বলে, যারা একদম অবগত আছেন যে তাদের শক্তিটা কতটা, আমাদের শক্তিটা কতটা, কারণ আমি বাংলাদেশের জেনারেল থেকে সাধারণ সোলজার তাদের সবার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করেছি বহুবার, বহু ট্রেনিং এ, তো ফলে তারা আমাদের সম্বন্ধে জানে, আমরা তাদের সম্বন্ধে জানি। একেবারে ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আরো ইনফরমেশন আপনার কাছ থেকে জানবো। কিন্তু একদিকে যেরকম আপনাদেরকে ছবি দেখালাম যে বৈষ্ণবনগর, মালদার বৈষ্ণবনগরের সীমান্তে এই পরিস্থিতি, অন্যদিকে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে বাংলাদেশিদের হামলার মুখে বিএসএফ। কোথায়? ত্রিপুরায়। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে, আর তখন বাংলাদেশের নাগরিকরা তাদের উপর চড়াও হয়, বিএসএফ এর উপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরো বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে এই পরিস্থিতি সামাল দেন। পাচারকারীদের আর কাউকে ধরা যায়নি, এবং যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিজেপির সামনেই এই ঘটনা ঘটে। ভারতীয় আইটিবিপির সঙ্গে ইন্দো তিব্বত যে ফোর্স, তার সাথে চীনা সোলজারদের স্কাফলিং বা ধস্তাধস্তি বা বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেটা বাংলাদেশের সঙ্গে হবে সেটা আমরা কখনো আশা করতে পারিনি। ঢুকে সীমান্তবর্তী এলাকায় ঢুকে সেখানে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করে তাদের কাছ থেকে সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। যদি বিএসএফ জওয়ান এগিয়ে না আসতো তবে হয়তো অন্য ঘটনা ঘটত। এবং আমি ধন্যবাদ জানাবো বিএসএফ জওয়ানকে যে তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে
এবং সম্পূর্ণ ঘটনাটাকে তারা সামাল দিয়েছে সুন্দরভাবে। নতুবা একটা সারা দেশব্যাপী বা সারা বিশ্বব্যাপী একটা ন্যাক্কারজনক ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যেত। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস, যে বাংলাদেশি যে বর্ডার ফোর্স, তাদের সামনে থেকে এই যে ইনফিল্ট্রেটাররা ঢোকার চেষ্টা করছে বা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটা তারা কি করে প্রশ্রয় দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাকে ধরে নিতে হবে যে বাংলাদেশের বর্তমান সরকার বা তাদের যে ফোর্স, তাদের ইন্ধনে বা তাদের ইন্ডালজেন্স নিয়ে তারা সেই কাজটা করেছে। তন্ময়দা, দেখুন, এটা তো একটা উস্কানি কথা যেটা হচ্ছে সেটা তো আছেই, তবে এটাও আপনি জানবেন যে বর্ডার এরিয়ায় প্রচুর মানুষ আছে, স্মাগলাররা, তারা কিন্তু এই ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটস, এই গরু, এই সমস্ত পাচার করে একটা বিরাট ইনকাম করে এবং তার উপরে বেঁচে থাকে। সুতরাং এখন যদি ফেন্সিং হয়, যদি কাঁটাতারে বেড়া দেওয়া হয়, তাহলে তাদের সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনাদের মনে থাকবে যে কুচবিহার জেলায় এরকম হচ্ছে, এই 1 বছর আগেই হচ্ছে এরকমভাবে বিএসএফকে অ্যাটাক করা হয়েছিল। তখন হচ্ছে বিএসএফ গুলিও চালিয়েছিল, 2 জন মারা গিয়েছিল এবং তারপরে রাজ্য সরকার দোষ দিয়েছিল বিএসএফের ওপরে, নাকি বিএসএফের দোষ। তো এখন রাজ্য সরকার দেখতে পাচ্ছে যে বিএসএফ গুন্ডা ঢুকিয়ে দেয় না বর্ডার দিয়ে, বিএসএফ গুন্ডা আটকায়, গুন্ডা যাতে ঢুকতে না পারে সেই কাজটা করায়। আর রাজ্য সরকার যে কাজটা করে না সেটা হচ্ছে কাঁটাতারে বেড়া দিতে সাহায্য করে না। আর যে কাঁটাতারে বেড়াটা এখনো যে ওখানে হয়নি, বহুদিন আগে হয়ে যাওয়া উচিত ছিল। আজকে আপনারা জানবেন যে যখন হচ্ছে কেন্দ্রীয় সরকার বলেছিল, আজকে আমি আপনাকে বলছি 2015 সালে এই সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি বিএসএফ, তার সাথে বৈঠক হয়েছিল তখনকার মুখ্য সচিব পশ্চিমবঙ্গের, এবং তিনি বলেছিলেন যে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টটা তৈরি হয়েছে 2013 সালের, তার আর্জেন্সি প্রভিশনটা ইমপ্লিমেন্ট করে জমিটা নিতে। কিন্তু রাজ্য সরকার যেটা দেখাচ্ছে সেটা পশ্চিমবঙ্গ নয়, এই জায়গাটা যেটা দেখাচ্ছে বিএসএফ এর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, এটা পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরার ঘটনা। না পশ্চিমবঙ্গ ত্রিপুরা না, সব এটা ভারতবর্ষ। আমি বলছি যে একটা দেশের যখন ঘটনা ঘটবে তখন আপনাকে নিরপেক্ষ হিসেবে কথা বলতে হবে, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে। এতদিন ধরে বলে আসছিলেন শুধু ফাঁকা জায়গা আছে পশ্চিমবঙ্গে, আজকে ফাঁকা জায়গা তো ত্রিপুরাতে আছে, আসামে আছে, কেন এতদিন ধরে ফেন্সিং দেওয়া হয়নি? আপনি ভুল বলছেন, এখনো দেওয়া হয়নি কেন? শুনুন, আমি বলছি, আজকে আসামে যেখানে কাটা দেওয়া সম্ভব সেখানে ঘটনাটা ঘটেছে, নদীর মধ্যে নালার মধ্যে কাটা দেওয়া যায় না। যেখানে দেখাচ্ছে ত্রিপুরায় এখানে কোনো নদী নেই, নালা নেই, এখানে দেওয়া সম্ভব ছিল না। আমি বলছি, আমি আপনার দোষ দিচ্ছি না। দেখুন, একটা কাটাতে দেওয়া হয়নি, বিএসএফ এর ব্যাপার, এটাতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমি এটাতে যাচ্ছিই না। আমি বলছি আজকে যদি বাইডেন থাকতো তাহলে তো আমার মনে হচ্ছে আজকে ভারতবর্ষটাই নিয়ে নিত। বাইডেন গেলেই, ট্রাম্প এলেই এটা হবে, সেন্ট মার্টিন দ্বীপটা একদম পুরোপুরি আমেরিকাকে দিয়ে দেবে, বাইডেনকে কথা দিয়ে উনি সরকার এইরকম একটা ক্ষমতায় এসছে। তাহলে মানে আমাদের ভাগ্যিস বাইডেন আসেনি বলে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। কিন্তু টিভিতে আপনারা এত সচেতন শুধুমাত্র টিভিতে। আমি একটা কথাই লাস্টে বলবো, দেখেই যাচ্ছি বিএসএফ এর উপর দোষ চাপানো হচ্ছে, অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, মানে বিজেপি তৃণমূলের দিকে দোষ দিচ্ছে। কিন্তু প্রবলেমটা যেটা বা সমস্যাটা যেটা, তো সাধারণ মানুষ তারা কতটা সুরক্ষিত, মানে আমি আপনি কতটা সুরক্ষিত, এটা তো প্রশ্নের মুখে। দেখুন, এইরকম যে বর্ডার, এটা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আছে সেটাই কিন্তু শুধু নয়, আমেরিকা মেক্সিকোর মধ্যে 3145 কিলোমিটার এইরকম লাগোয়া বর্ডার আছে, এবং তারা ফেন্সিংয়ের ব্যবস্থা করেছে, কারণ সেখান দিয়ে মেক্সিকানরাই শুধু ঢোকে এরকম বললে ভুল হবে, তার মধ্যে দিয়ে নানা দেশের লোক ঢুকছে, জঙ্গি ঢুকছে ইত্যাদি তাদের ধারণা, এবং সেই নিয়ে তারা ফেন্সিং দিয়েছে। তাহলে আমাদের দেশের মাটিতে ফেন্সিং দেওয়া হবে, এটা তো কাম্য ব্যাপার। 18 থেকে 27 ফুটের একটা ফেন্সিং থাকলে পেরোনো যে মুশকিল সেটা সবাই জানে, কিন্তু এত বছর ধরে পড়ে থাকলো কেন? আজকে এই যে পড়ে থাকা, একবার কেন্দ্র বলছে রাজ্যকে, রাজ্য বলছে কেন্দ্রকে, এই তুইথুনি মুইথুনি কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি বলছেন শুধু হঠকারিতা যাতে মানে হঠকারী সিদ্ধান্ত নেয় সেই জন্য প্ররোচনা, তা নয়।
বাংলাদেশের উপদেষ্টা, সরকারি উপদেষ্টা, তিনি বলছেন গরু চোরটা ব্যতীত আর সবার জন্য বর্ডার বন্ধ হলো। তার মানে গরু চোরকে আমরা ঢুকতে দেব। অর্থাৎ স্মাগলিংয়ের কথা সরকারি লেভেলে একজন উপদেষ্টা বলছে, সরকার বলছে যে আমরা স্মাগলিং চালু করব। তাহলে সেখানে সেই দেশের মানুষ যে খেপে যাবে, এটা তো খুব স্বাভাবিক যে তাদের স্মাগলিং বন্ধ করবার একটা চেষ্টা হচ্ছে। এখানে আমার ধারণা এই যে আজকে গতকালের যে ঘটনা হয়েছে, এরপরে বিএসএফ এরকম 2-3 জন বিএসএফ গিয়ে কিন্তু কোনো লাভ হবে না, পিছনে বিরাট ফোর্স নিয়ে যেতে হবে যেখানেই যাক। এবং তাছাড়া পুলিশ ফোর্স বা সিভিল, যেরকম বাংলাদেশে সিভিল আসছে ঠিক তেমনি আমাদের ভারতের যে সিভিল ফোর্স, একেবারে মানে রবীন্দ্রনাথ বাবু আপনি বলতে চাইছেন যে বিএসএফ কে আরো স্ট্রং হতে হবে, একেবারে ফোর্স নিয়ে যেতে হবে যেরকম পরিস্থিতি ঘটনা ঘটছে। একদিকে আপনাদের সামনে মালদার বৈষ্ণবনগরের ঘটনা রাখলাম, ত্রিপুরার ঘটনা রাখলাম, আর আরো একটা যে চাঞ্চল্যকর বিষয় তা হলো পাসপোর্ট জালিয়াতি কাণ্ড। এবং সেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো দেখুন প্রতিবেদন। ঠিকানা আছে কিন্তু লোক নেই, আবার যে পিনকোড আছে তা সেই ঠিকানার নয়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। পাসপোর্টের আবেদনপত্র 37টি, যার একটি ছাড়া সবকটি ঠিকানাই উল্টোডাঙ্গা চত্বরের। তার চেয়েও আশ্চর্যের বিষয় 37টির মধ্যে 36টিরই পিনকোড কলকাতা 7,94,000। অর্থাৎ জালিয়াতি, অবৈধ, বেআইনি কাজ স্পষ্ট। 37টি পাসপোর্টের ফাইল তৈরি হয়ে ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে আসে। এই সবকটি পাসপোর্টের আবেদন হয়েছিল 2024-এর অগস্ট ও সেপ্টেম্বর মাসে। তা যাচাই করতে গিয়েই চোখ কপালে ওঠার মতো তথ্য আসে তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, এই ভেরিফিকেশন পর্যায়ে 37টি পাসপোর্টের আবেদনপত্র যাচাইয়ে নেমে পুলিশ জানতে পারে সব ঠিকানাই উল্টোডাঙ্গা চত্বরের। আরও অবাক করার মতো বিষয় হলো, সেই ঠিকানায় ওই নামে কেউ থাকেনি না। এই 37 জনের আবেদনপত্রে দেখানো হয়েছে 32 জন বটতলা থানা এলাকার বাসিন্দা, 1 জন কাশীপুর, মানিকতলার 2 জন, এমনকি যার বাড়ি উত্তর কলকাতার শ্যামপুকুর তার থানা এলাকা আবার আনন্দপুর। তবে ঠিকানা আলাদা হলেও অবাক করা বিষয় হলো 36 জন আবেদনকারীরই পিনকোড কলকাতা 7,94,000। এই অদ্ভুতুরের ঠিকানায় পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ, 18 নম্বর উল্টোডাঙ্গা রোড, যার আসল পিনকোড 7,04,000। যদিও পাসপোর্টের আবেদনপত্রে সেই পিনকোড লেখা 7,94,000। 4 বদলে 94। পাসপোর্ট জালিতে সমস্ত যে ঠিকানাগুলো দেওয়া হয়েছে সেই সব ঠিকানার পিন নম্বর 7,94,000। আপনাদের যে ঠিকানাটা, এটা কত নম্বর পুরো অ্যাড্রেসটা কি? এটা আছে 18 নম্বর উল্টাডাঙ্গা রোড, কলকাতা 4। এই নামে কেউ থাকে না? এই নামে কেউ থাকে না, এই দুটোই নামে কেউ থাকে না, কেউ থাকে না। আমি তো আমার জন্মকর্ম তো এখানেই, আমি চিনি। এর পরের গন্তব্য ছিল 16 নম্বর উল্টোডাঙ্গা রোড। এই ঠিকানায় 2 জন পাসপোর্টের আবেদন করেছিলেন, কিন্তু স্থানীয়রা এই নামে কাউকেই চেনেন না। আজ পর্যন্ত মানে আমার 65 ইয়ার্স ওল্ড, আমি জানি না যে এখানে কেউ থাকে, এই নামের কোনো লোক, এই টাইটেলেরই কোনো লোক নেই। 12 নম্বর উল্টোডাঙ্গা রোডেও পৌঁছই আমরা। এখানকার ঠিকানা দেখিয়ে 3 জন পাসপোর্টের আবেদন করেছিলেন। একজনের নামের পাশে লেখা ফোন নম্বরে ফোনও করেছিলাম আমরা। প্লিজ চেক দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড। আপনি যেই নম্বরটি ডায়াল করছেন সেটি বৈধ নয়। 14 নম্বর উল্টোডাঙ্গা রোডেও হদিশ মিলল না কারো। এটা ঠিকানা কত? 14 নম্বর উল্টোডাঙ্গা রোড। এখানে শ্রেয়া দাস, এই যে দেখতে পাচ্ছি এখানকার বাসিন্দা বলে দেখাচ্ছে, কেউ আছে? জানি না আমরা, দেখেননি, শোনেন। কিন্তু প্রশ্ন হলো, এতজনের আবেদনের ঠিকানা আলাদা আলাদা, কিন্তু পিনকোড এক হলো কিভাবে? এখানেই তদন্তকারীরা জানতে পারেন এই কলকাতা 7,94,000 পিনকোডটি আসলে পঞ্চশায়ের পোস্ট অফিস চত্বরের, যার প্রাক্তন পোস্টম্যান দীপক মণ্ডলকে তদন্তে নেমে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, নির্দিষ্ট বাড়ির ঠিকানায় নয়, জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট আসতো এই পঞ্চশায়ের পোস্ট অফিসে। প্রাক্তন পোস্টম্যান দীপক মণ্ডল সেগুলি সংগ্রহ করে নিতেন। অন্য কেউ থাকলেও পরিচয়ের সুবাদে আনিয়ে নিতেন দীপক। কোনো সন্দেহ হয়? সন্দেহ তো হয়েছে, ওকে বলেছি যে আগে এই দেশে এসছে আমি দেবো না, ওরা আমার বন্ধুবান্ধব হিসাবে এটা দিয়েছি, হিসাবে দিয়েছি, আর কিছু না। এই নামে এই ঠিকানা দিয়ে আমি দেখ দীপক আমি দেবো না, এ করবো না। ওরা দেখ কয়েকটা মাত্র বিয়ে দিয়ে ওরা বিপদে পড়েছে, হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, এই বলে বিপদ দিত। জাল পাসপোর্ট জানতে না, এগুলো জানতেন। এদিকে এরই মধ্যে জাল বার্থ সার্টিফিকেট তৈরিতে জড়িত থাকার অভিযোগে হুগলির খানাকুল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কমল কৃষ্ণ দে ও বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি সৈকত গিরির কাছে যাব। সৈকত, যা পরিস্থিতি, মানে যেখানে কাঁটাতার দেওয়া নিয়ে সীমান্ততে, সেখানে কেন্দ্র রাজ্য একে অপরকে দোষ দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষের নিরাপত্তা। কিন্তু এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একদম যে প্রতিবেদন আমরা রেখেছিলাম, সেখানে যে তথ্য উঠে আসছে, তাহলে কে ঠিক কে ভুল, কার মদত সামনে আছে, সবকিছুই তো মানে এক জায়গায় চলে আসলো। সেই একই প্রশ্ন, সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? দেখুন, অস্থির মৌলবাদীদের দাপাদাপিতে বাংলাদেশ উত্তাল। প্রতিবেশী রাষ্ট্র, আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং যে সীমান্ত এলাকা, তার একটা দীর্ঘ যোগাযোগ রয়েছে। স্বাভাবিকভাবে এর ফায়দা বিভিন্ন রাজনৈতিক শক্তি নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন মৌলবাদী শক্তি নেওয়ার চেষ্টা করছে। পাসপোর্টের কথা বললেন, পাসপোর্ট ভিসায় সমস্তটাই নজরদারির আওতায়। এই নজরদারি দেখভাল করবার দায়িত্ব কাদের? ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে পাসপোর্ট, স্থানীয় প্রশাসন এবং গোটা দেশের স্বরাষ্ট্র দপ্তর, নির্বাচন কমিশন, এরা পুরো হাত গুটিয়ে রয়েছে। স্থানীয় প্রশাসনের এত সিভিক ভলেন্টিয়ার, এত লোকাল থানার নজরদারি, সেগুলো পুরো ভুয়ো। আলটিমেটলি ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে কেউ কেউ এই বাংলাদেশ ইস্যুকে বাঁচিয়ে রাখতে চাইছে। ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট করে আসলে ভোট ব্যাংকের অঙ্ক কষতে চাইছে। সীমান্ত এলাকায় যে উত্তেজনা বাড়লে লাভ হচ্ছে জামাত, আরএসএস এর উগ্র মৌলবাদী রাজনৈতিক শক্তিগুলো। একেবারে সৈকতটা বলতে চাইছে যে ভোট ব্যাংকের রাজনীতি। আমি সৈকতের কাছে আসবো পরবর্তীতে আরো আলোচনায়। এই যে বাংলাদেশ অশান্ত, সেই অশান্ত পরিস্থিতির ছবি আপনাদের সামনে রাখবো। অন্যদিকে যে মৎস্যজীবীরা ফিরে এলো, তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে, সেই ঘটনাও রাখবো আপনাদের সামনে।